আমি মূল আলাপটা আসলে শুরু করতে চাই লোটন ইকরাম আপনাকে দিয়ে। মানে এটা একটা রুটিন কাজ হয়ে গেছে যে যখন কোনো ভূমিকম্প হয়, ভবনধস হয়, অগ্নিকাণ্ড হয়, আমরা যেটা করি সব কিছু ফেলে সেগুলো নিয়েই কথা বলতে থাকি, প্রতিবেদন দেখি, টক শো হয়, এবং নতুন আর একটা ঘটনা ঘটলে সে আলাপগুলো শেষ হয়ে যায়, তলানিতে পড়ে যায়, আবার অপেক্ষা করতে হয় কখন বড় ঘটনা ঘটবে। এবং এত আলোচনা, এত পরিকল্পনা নিয়ে কথা বলি, দিন শেষে সেই একই জিনিসের বৃত্তের মধ্যে ঘুরপাক খাওয়া। মানে এই বৃত্তটা আসলে ভাঙবো কি করে আমরা? কোথায় আসলে আমাদের গলদ দেখেন? ধন্যবাদ আপনাকে এবং আমার সহ-আলোচক এবং ৭১-এর দর্শক বৃন্দকে। আপনি সঠিক কথাটাই বলেছেন যে মানে একটি ঘটনা ঘটার পরে আমাদের বিশেষ করে প্রশাসন এবং সরকারের যারা দায়িত্বশীল তাদের কিছুটা ঘুম ভাঙে। তার আগে তাদের মানে বিগত ১ বছর, ২ বছর বা ৫ বছর আগে এই ধরনের কোনো ঘটনা ঘটলে তখন একটু নাড়াচাড়া করে তখন একটু ইনিশিয়েটিভ নিয়ে থাকেন। যেমন আমরা জানি যে রাজধানীতে প্রায় ১৪০০ ঝুঁকিপূর্ণ বিল্ডিংয়ের তালিকা করা হয়েছিল, যেগুলো ভেঙে ফেলার নির্দেশনা দেওয়া ছিল। আমার জানা মতো এই নির্দেশনা আজও মানে কার্যকর হয়নি। এই যে পুরান ঢাকার বিশেষ করে যে আপনার প্রায় ১,৫০০ ভবন রাজধানীতে, এই ভবনগুলো কেন ভাঙ্গা হয় নাই, এটা তো অনেক আগে রাজুক সেগুলো আপনার চিহ্নিত করেছিল। তো এখন এখানে যেটা আমরা দেখতে পাই আমাদের এখানে দুর্নীতি, বিশেষ করে দুর্নীতির কারণে কিন্তু এই আপনার এই সরকারি এই সিদ্ধান্তগুলো আপনার বাস্তবায়ন হয়নি। তো আমরা যেটা করব আজকে, বিশেষ করে আজকের এই যে আপনার এই ভূমিকম্প আমাদের জন্য অত্যন্ত সতর্কবার্তা, যেটা আজকে আপনাদের বিশেষজ্ঞরা বলছেন। তো এই সতর্কবার্তা যেটা ১০০-১৫০ বছর পর পর কোনো একটা অঞ্চলে বড় ধরনের ভূমিকম্প হয়ে থাকে, সেই ভূমিকম্পেরই আমাদের এখানে ১-১৫০ বছর আগে যে বড় ভূমিকম্প হয়েছিল আবার বড় ভূমিকম্প হওয়ার এটা পূর্বাভাস। তো সেই হিসাবে এই ভূমিকম্পটা মোকাবেলা করার জন্য আমাদের করণীয়টা কি, যে করণীয়টা আপনি শুরু করলেন যে এটা মানে তো এখন আমাদের এজ এ সাংবাদিক হিসেবে আমরা যেটা মনে করি খুব দ্রুত সরকারকে কিছু ক্র্যাশ প্রোগ্রাম নেওয়া উচিত, যে প্রোগ্রামগুলো নিয়ে আপনার সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলো এটার সাথে সম্পৃক্ত তাদেরকে সবাইকে নিয়ে দ্রুত মিটিং ডেকে কমিটি করে আমাদের আপনার মানুষকে সতর্ক করা। আর বিশেষ করে যেসব আপনার এই যে আপনার বিল্ডিং কোড না মেনে যে রাজধানীর যে বিল্ডিংগুলো হয়েছিল সেগুলোকে চিহ্নিত করা। প্রায় 90% বিল্ডিং কিন্তু আপনার বিল্ডিং কোড মেনে নির্মাণ হয়নি। তো এই 90% যে বিল্ডিং কোড মেনে নির্মাণ হয়নি যে বিল্ডিংগুলো, সেগুলোকে অত্যন্ত ঝুঁকিপূর্ণগুলো তালিকা করা এবং এই তালিকা করে এগুলোকে আপনার আমাদের এই যে বুয়েটের যে এক্সপার্ট আছে, যারা বিশেষজ্ঞ আছে, তাদের মাধ্যমে এগুলো স্বচ্ছতার সঙ্গে এখানেও যাতে দুর্নীতির কোনো স্থান না পায়, স্বচ্ছতার সঙ্গে এই তালিকাটা তৈরি করে এদেরকে টাইম ফ্রেম বেঁধে দিয়ে এই বিল্ডিংগুলো ভাঙ্গা। পাশাপাশি আমাদের এই যে আপনার ঘূর্ণিঝড়, আমাদের যে বিশেষ করে এই যে ভূমিকম্প হওয়ার যে আপনার এই যে এটা তো হয়ে যাবে প্রাকৃতিক কারণে, আমরা হয়তো এটা করতে পারবো না, কিন্তু এটা আমাদের মোকাবিলা করার জন্য যে আমাদের সরকারি যে ইনিশিয়েটিভগুলোর পাশাপাশি আপনার মানুষকে সচেতন করা, সেক্ষেত্রে আমাদের গণমাধ্যম বা জনপ্রতিনিধি সবাই ভূমিকা রাখার দরকার। কিভাবে এটা সচেতন সবার উদ্যোগ, পাশাপাশি এখানে যে এই যে আজকে যেই পয়েন্টগুলো আপনি বললেন, আপনি নিজেও জানেন যে এই পয়েন্টগুলো প্রত্যেকবারে বলি ঘটনা ঘটার পরে, কিন্তু এটা ইমপ্লিমেন্ট হয় না এবং সেই জায়গার গলতটা কি, বৃত্তটা ভাঙার উপায় কি, সেটা একটু কথা বলবো। আপনি অনেক চমৎকার করে বেশ কয়েকটা সলিউশনের জায়গা তৈরি করেছেন, সেগুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করবো। এই পর্যায়ে আমি একটু নগরবিদ ইকবাল হাবিবের সঙ্গে যুক্ত হতে চাই। যারা ইকবাল হাবিব, বোধ করি আজকে অনেকগুলো পর্ব আপনার সঙ্গে কথা হচ্ছে, কখনো ভবনধস, কখনো ভূমিধস, কখনো জলাবদ্ধতা, অগ্নিকাণ্ড, এবং আজকে আমরা কথা বলছি ভূমিকম্প নিয়ে। যতবার আপনার সঙ্গে কথা হয় আপনি চোখে আঙুল দিয়ে এই সমস্যাগুলো দেখিয়ে দেন, এবং সেটাও আপনি কয়েক দশক ধরে দেখাচ্ছেন। সরকার বদল হয়, প্রেক্ষাপট বদল হয়, কিন্তু ভবনগুলোর চরিত্র এরকমই থাকে এবং দিন দিন সেটা খারাপ হচ্ছে। কোথায় এই সমস্যাটা দেখেন? আমাদের সদিচ্ছার অভাব, নাকি আমাদের ভিতরে সিরিয়াসনেস নেই, লোকবলের অভাব, প্রশিক্ষণের অভাব? কোথায় আসলে সংকটটা আপনার চোখে পড়ে? প্রথমত আমাদের মধ্যে এক ধরনের অদৃষ্টবাদিতা রয়েছে, এবং আমি সে কারণে প্রথমেই যারা আজকে অবহেলাজনিত এবং আমাদের সকলের দীর্ঘদিনের পুঞ্জীবিত অক্ষমতার জন্য বলিদান করলেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি আপনাকে স্পষ্ট করে বলতে পারি, আমাদের অক্ষমতা কার্যকর পদক্ষেপ নেয়ার, যার জন্য রাজনৈতিক প্রজ্ঞা এবং সদিচ্ছা প্রয়োজন। কারণ ইতিমধ্যে যে 2000 সালে যে ড্যাব তৈরি হয়েছিল এবং পরবর্তীতে 2022-এও যে ড্যাবটা তৈরি হলো,
সেখানে সুস্পষ্টভাবে সমীক্ষা নির্ভরতায় এটি স্পষ্টীকরণ হয়েছে যে ঢাকা শহরে 65 থেকে 68% ভবন একতলা, দোতলা, তিনতলা, কিন্তু বাদ বাকিগুলো যেগুলো রয়েছে সেগুলো সহ যত ভবন রয়েছে তার 94%ই অননুমোদিত অথবা অনুমোদন নিয়ে ব্যত্যয় করা অথবা ঝুঁকিপূর্ণ। এটি জানার পরে ড্যাপে সুস্পষ্ট নির্দেশনা ছিল যে এর জন্য একটা নীতিমালা তৈরি করে প্রত্যেকটি ভবনকে পরীক্ষা নিরীক্ষা প্রাক সমীক্ষা করে তাকে সংযোজন, বিয়োজন, প্রয়োজনে রেট্রোফিকেশন বা পুনর্দৃঢ়করণের মাধ্যমে বসবাস যোগ্যতায় আনা, আর একেবারেই যদি না থাকে তাহলে প্রণোদনার প্যাকেজের মাধ্যমে তাদের সেগুলো ভেঙে ফেলা। তার মানে একজন বা একটি ভবনও বিপজ্জনক রেখে একটি নিরাপদ নগরী তৈরি করা যায় না, এবং সে কারণে এই নীতিমালাও শত প্রণোদিত হয়ে আর্কিটেক্টস ইনস্টিটিউট, প্ল্যানার্স ইনস্টিটিউট, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট সবাই মিলে এটা তৈরি করে দিয়েছে সরকারকে। কিন্তু সরকার দৃঢ়তার সঙ্গে জনবান্ধবতার প্রয়োজনে বা জনগণের প্রতি তাদের অঙ্গীকারের প্রয়োজনে এইটি বাস্তবায়নে বিমুখ হয়েছে। বাংলাদেশ সরকারের আরেকটি বড় সংগঠন ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, এই যে সিভিল ডিফেন্স শব্দটা আমরা বলি, এর কোনো সিভিল ডিফেন্সই তৈরি করতে পারলাম না রানা প্লাজার পরে যে ৬০-৬২ হাজার তৈরি করা হয়েছিল। এবং এই যে সিভিল ডিফেন্স, তারা এই পুরো প্রস্তুতিমূলক ব্যবস্থার মধ্যে দিয়ে এই ধরনের অবস্থা মোকাবেলার যে প্রতিনিয়ত প্রশিক্ষণ অথবা এক ধরনের মহড়া ভিত্তিক মানুষকে প্রস্তুতি করা, সেই কাজ করার কথা, সেটাও আমরা শুরু করি নাই। এবং সবশেষে একটা কথা পরিষ্কার বলে রাখতে হবে, কোথাও না কোথাও আমাদের জ্যোতি টানতে হবে যে আমরা আর একটি ভবনকেও বিনা অনুমতিতে বা বেআইনি ভাবে হতে দিব না। এর জন্য 2010 সালে তৈরি করা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড, এটাকে পূর্ণ উদ্যমে কার্যকর করতে হবে। তার জন্য যে বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি অথরিটি তৈরি করার কথা ছিল, সেটাও গত 15 বছরে আমরা তৈরি করতে পারিনি। তার মানে সবগুলো যদি একত্রিত করেন, ব্যর্থতার মূল জায়গা আমরা অনেক কিছু তৈরি করেছি কিন্তু বাস্তবায়ন বিমুখতা অথবা তার জন্য রাজনৈতিক দৃঢ়তা। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই মৃত্যুগুলোকে, সেটা বেইলি রোডের মৃত্যু হোক, মগবাজারের মৃত্যু হোক, অথবা এরকম ভূমিকম্পের কারণে এই মৃত্যুগুলোকে আমরা অবহেলাজনিত হত্যাকাণ্ড হিসেবে চিহ্নিত করি না, আমাদের অবজ্ঞাজনিত, আমাদের কার্যকর না করার জবাবদিহিতাহীনতার দায় হিসেবে দেখি না। আমরা অদৃষ্টবাদীদের মনে করি আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, আমাদের কি করার ছিল। এই জায়গা থেকে ঘুরে দাঁড়াতে হবে। একটা কথা বলে রাখি, আমরা অনেক সতর্ক করেছি এতদিন ধরে, ঠিক ডাউকি ফল্ট ধরে, অর্থাৎ আমাদের উপর দিয়ে যেটা বার্মা হয়ে যাওয়া গিয়েছে, এই প্রথম একটা সুপ্ত নতুন ফল্ট যেটা আমাদের পেটের মধ্যে ছিল, সেই মধুপুর ফল্ট জেগে উঠেছে। এই যে কত ভয়ঙ্কর একটা সতর্কতা, এবং সেই সতর্কতার জন্য এই নগরী একেবারে প্রস্তুত না। কে নগরীকে বলবে যে এই যে গুলশান লেক, এই যে আমাদের বড় টারমাক। আমি এই জায়গায় যে কটা পয়েন্ট বললেন যেন ইকবাল হাবিব, খুব চমৎকার করে একটা শব্দ আপনি বলেছেন যে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের মধ্যে সিভিল ডিফেন্স, যেই জিনিসটা শুনে নাগরিকরা কিছুটা হলেও প্রতিরক্ষার একটা অনুভূতি পাবে, সেই জায়গাটা আসলে তৈরি করা যায়নি এত বছরও। আমি এই ব্যাখ্যাটা একটু প্রকৌশলী আলী আহমেদ খান আপনার কাছে আসতে চাই। আপনি সাবেক মহাপরিচালক ছিলেন ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স অধিদপ্তরের, এবং বিভিন্ন সময় কথা প্রসঙ্গে যারা এই সংস্থার সঙ্গে জড়িত তারা তাদের চ্যালেঞ্জগুলো তুলে ধরেন। তারা বলেন বিল্ডিংয়ের গলদগুলো তারা রিপোর্ট আকারে দেওয়া হলো, সেটা ব্যবস্থা নেওয়া হয় না, রাজনৈতিক সদিচ্ছার একটা প্রভাব একটা আপনারা অনুভব করেন। তারপরেও আসলে সিভিল ডিফেন্স তৈরি করা, নিশ্চিত করার ক্ষেত্রে চ্যালেঞ্জগুলো কি কারণে আসলে এটা সম্ভব হয়নি এখন পর্যন্ত? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি প্রথমে আজকে যারা এই আর্থকুয়েকের জন্য যারা ইন্তেকাল করেছেন বা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। অবশ্যই আমাদের জন্য একটা দুর্ভাগ্যজনক, যেটা আর্কিটেক্ট দ্বারা হবে খুব সুন্দরভাবে বর্ণনা করলেন। আমি যেটা একটু আগেতেই জানতে চাচ্ছি, প্রথম ডিজাস্টার যেটা আছে আমাদের, কিন্তু সব রকম ডিজাস্টার যেগুলো আছে, যেমন বন্যা, তারপর ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, যেটা ওটা কেন একটা আর্লি ওয়ার্নিং পাওয়া যায়, কিন্তু আর্থকুয়েক এমন একটা ডিজাস্টার যেটা কিন্তু আর্লি ওয়ার্নিং দেয় না। শুধুমাত্র পূর্ব প্রস্তুতিই কিন্তু আমাদেরকে এই ডিজাস্টার থেকে রক্ষা করতে পারে। তো যে কোনো ডিজাস্টার যদি বলা হয়, আর্থকুয়েক বলা, আর্থকুয়েকের কিন্তু একটা দুই রকম একটা সংজ্ঞা আছে। এখানে মনে করো একটা আমরা বলি যদি ডিজাস্টার রিস্ক রিডাকশন, আর কি দুর্যোগ ঝুঁকি কমানো যায় কিভাবে, সেটা ভাবে সুন্দর করে বললেন যে আমাদের বিল্ডিং গুলো রেট্রোফিটিং করতে হবে, বিল্ডিং গুলো অ্যাসেসমেন্ট করে দেখতে কোনগুলো আছে, এগুলো যেটা ঘটনা ঘটার আগে কি কি ব্যবস্থা নিতে হবে।
আর কিছুগুলো আছে যেটা হলো এমার্জেন্সি রেসপন্স। যখন ডিজাস্টার হবে তার আগে কিন্তু আমরা কতটুকু প্রস্তুতি আছে, কিভাবে ডিজাস্টারকে মোকাবেলা করতে হবে, সেজন্য কিন্তু মাল্টি এজেন্সি বিভিন্ন সংস্থা কিভাবে কাজ করবে, যেটা ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স একটা উল্লেখযোগ্য ভূমিকা নেবে, যেখানে একটা সিভিল ডিফেন্সের রোল থাকতে হবে যে আমরা বড় ডিজাস্টার হলে কিভাবে কমিউনিটি বেজ একটা প্রিপেয়ারনেস করা যায়। হ্যাঁ, এখানে আসলে সবারই দায়িত্ব আছে, কিন্তু আমি শুধু আপনাদের দিকতে জানতে চাই যে আপনাদের সেটাই। চ্যালেঞ্জগুলো আসলে কি? সেটা চ্যালেঞ্জের যেটা হলো কি, অবশ্যই ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের একটা অবশ্যই বড় দায়িত্ব রয়েছে আমাদেরকে, যেটা প্রত্যেকটা জায়গায় কিন্তু যে একটা কমিউনিটি, একটা ভলান্টিয়ারের মাধ্যমে একটা ফোর্স করা আর কি। এর আগেও কিন্তু যখন আমি ডিজি ছিলাম এর মধ্যে কমিউনিটি বেস একটা প্রশিক্ষণ নেওয়া হয়েছিল, কিন্তু এটাকে সাস্টেন করা হয় না আসলে। বিশেষ করে যে আমরা যখন ডিজাস্টারের সময় যে আমরা এই প্রত্যেক কমিউনিটিকে প্রস্তুতি যেটা আছে, যেটা বলা হচ্ছে যে আমাদেরকে এই নিজস্ব লেভেল কি প্রস্তুতি নিতে হবে, সেখানে এই বিশেষ করে যে আজকে করার সময় কি কি জিনিসপত্র কিভাবে আমরা এভাকুয়েশন করা হবে, ড্রিল কিভাবে করা হবে প্রত্যেক সময়, এবং সেখানে কিন্তু যখন ডিজাস্টারের পরে বিভিন্ন সংস্থাগুলো কিভাবে কাজ করবে একসাথে ভলান্টিয়াররা, সেই রকম একটা ট্রেনিং এর একটা ব্যবস্থার প্রয়োজন রয়েছে সেখানে। ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স তারা বরাবরই ট্রেনিং দিচ্ছে, তাদের আন্তরিকতা কোনো ঘাটতি নাই, কিন্তু সিভিল ডিফেন্সের যে জনবল, যেটা সিভিল ডিফেন্সের যেটা মনে করেন আপনার ইকুইপমেন্ট, সেটা এখন কিন্তু সমৃদ্ধভাবে করা হয় না সেভাবে। আমরা যদিও একটা প্রোগ্রাম নিতে হবে, যে ন্যাশনাল প্রোগ্রাম, যেখানে ফার্স্ট রেসপন্ডার হিসেবে ধরতে হবে যে আমাদের ভলান্টিয়ার, এই ভলান্টিয়ার ট্রেনিং প্রোগ্রামটাকে সাস্টেনেবল করা, টেকসই ভাবে করা হয় না। কারণ আমাদের বিদেশে অনেক ভলান্টিয়ার থাকে, তারা নিজস্বভাবে কাজ করে, কিন্তু আমাদের দেশে ভলান্টিয়াররা কিন্তু তারা খুব, তাদের কিন্তু আর্থিকভাবে তারা সচ্ছল না, তাদেরকে ইভেন তারা যখন ট্রেনিং করতে তাদেরকে ভাতা দিতে হয়। একদম।